নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ ৩৩০তম দিনের অনুধ্যান। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে ৩৩০টি দিন ধরে আমরা ঠাকুরমা স্বামীজির স্মরণ মননে ব্রতী হয়েছি। আজকে আমরা যার কথা আলোচনা করব, স্মরণ করব, তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহুমানিত সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ। আজকে আমরা তাঁর জীবনের কথা আলোচনা করব। বিশেষত তিনি রামকৃষ্ণ সংঘে যোগদানের আগে যে বিপ্লব আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সেই দেবব্রত বসু, তাঁর কথা আজকে আলোচনা করব। এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের অন্যতম এক বিদগ্ধ গবেষক, ঋষিতুল্য মানুষ, শ্রদ্ধেয় শ্রী শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তিনি রিসার্চ করে দেবব্রত এই শিরোনামে একটি অনবদ্য লেখা আমাদেরকে উপহার দিয়েছেন, যেখান থেকে আমরা দেবব্রত বসু তথা স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের জীবনের কথা জানতে পারি। অবশ্যই আমরা সেই বিপ্লবী দেবব্রত বসুর কথা আজকে ৩৩০তম পর্বে অনুধ্যান করব। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের বহুমানিত সন্ন্যাসী, পণ্ডিত সন্ন্যাসী, ভগিনী সুধীরার সহোদর, সেটি আমাদেরকে বিশেষ করে ভাবায়। সেই দেবব্রত বসুর জীবনের কথা যখন আমরা স্মরণ করি, তখনই বাংলার বিপ্লব আন্দোলনের ইতিহাসে তিনি যে এক মহান পুরুষ, মহাপুরুষ, সেটি বললে আমাদের কম বলা হয়। কিন্তু ইনি চিরকাল অন্তরালবর্তী রয়ে গেছেন, তাই তাকে আজকে আমরা স্মরণ মনন করব। এই দেবব্রত বসু তিনি মুরারিপুকুর বোমার বাগানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, এবং মুরারিপুকুরের বাগানে যখন কাজকর্ম আরম্ভ হয়, তখন ছেলেদের বাড়িনের কাছে রেখে দেবব্রত এবং আমি একবার আশ্রমের উপযুক্ত স্থান খুঁজেতে বেরোলাম। দেবব্রতর তখন বাগানের কাজকর্মের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ কিছু ছিল না। এটি লিখছেন উপেন্দ্রনাথ নির্বাসিতের আত্মকথায়। কিন্তু তাহার মনটা তীর্থস্থানের সাধু দেখিবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছিল। অর্থাৎ তিনি বিপ্লব আন্দোলনের সাথে যুক্ত, কিন্তু তবুও মনটা তীর্থস্থানের সাধু দেখার জন্য। কাজকর্ম তাহার আর ভালো লাগিতেছিল না। বারীন্দ্র কুমার তাঁর আত্মকাহিনীতে দেবব্রত সম্পর্কে পরিচয় দিচ্ছেন। দেবব্রত পূর্বে আদি পর্বে কেবল বিপ্লবতন্ত্র প্রচারের যুগেই আমাদের সঙ্গের সাথী ছিল বটে, কিন্তু ইদানিং সাধন ভজন তাহার জীবনের সব কিছু ভরিয়া ফেলায় সে আমাদের দানবে কাণ্ডের চণ্ডলীলায় থাকে নাই। অর্থাৎ সাধন ভজন মানুষকে কত পরিবর্তন করতে পারে। আমরা স্বামী নির্বাণানন্দ মহারাজের কথা সম্পর্কেও জানি, সূর্যি মহারাজ, যিনিও বাংলার অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন এবং সশস্ত্র বিপ্লব আন্দোলনের সাথে। ঠিক সেই রকম স্বামী প্রজ্ঞানন্দ। এবং বাংলার বিপ্লব আন্দোলনের মানসিক প্রস্তুতি পর্বে এই দেবব্রত বসুর মূল্যবান ভূমিকা ছিল, এবং সেই ভূমিকা ছিল প্রচারকের। প্রচারক বলতে লেখক প্রচারক এবং কর্মী প্রচারক, এই দুইকেই বুঝতে হবে। এই দুই বলার আগে আমরা দেবব্রতর সম্পর্কে একটু স্মরণ করব অন্যভাবে। দেবব্রতর সন্ন্যাস জীবনে মায়াবতী আশ্রমে তার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন ভরত মহারাজ, যিনি স্বামী অভয়ানন্দ। এই গম্ভীর আত্মা সংবৃতবাক সন্ন্যাসীকে স্বামী প্রজ্ঞানন্দের কথা বলবার সময় আমরা অভিভূত হয়ে দেখেছি। অর্থাৎ ভরত মহারাজ যখন বলতেন, তার সম্পর্কে অভিভূত হয়ে পড়েছেন, দেখা যেত। কে দেখছেন? শঙ্করী প্রসাদ বসু মহাশয়। এবং সন্ন্যাসী প্রজ্ঞানন্দ 1912-13 খ্রিস্টাব্দে উদ্বোধনের সম্পাদক হন। তারপর 1918 সালের 20 এপ্রিল তারিখে অকাল মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক এবং মায়াবতী অদ্বৈত আশ্রমের সভাপতি ছিলেন। ওই সমস্ত সময় তিনি ভারতীয় ধর্মীয় সংস্কৃতির উচ্চাঙ্গের প্রবক্তা ছিলেন, এবং তার বাংলা ও ইংরেজি রচনা সমাদৃত তার বিখ্যাত গ্রন্থ ভারতের সাধনা। তার দেহান্তের পরে প্রবুদ্ধ ভারত পত্রিকায় প্রকাশিত ধনগোপাল মুখোপাধ্যায়ের একটি রচনায় তার ভারতীয় সংস্কৃতিমূলক রচনার মৌলিকতা উদ্ঘাটিত হয়েছিল, এবং সেইটি ধনগোপাল মুখোপাধ্যায় বারবার বলছেন প্রবুদ্ধ ভারত পত্রিকায়। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত
আনন্দবাজার পত্রিকার এক প্রবন্ধে দেবব্রত বসুর প্রথম জীবন সম্পর্কে জানাচ্ছেন যে হুগলি জেলায় তাঁদের আদি বাড়ি, পিতা কলকাতার গ্রে স্ট্রিটে থাকতেন। তাদের ব্রাহ্ম পরিবার, ব্রাহ্ম সমাজের এক অনুষ্ঠানে গায়ক হিসাবে দেবব্রত বসুকে ভূপেন দত্ত প্রথম দর্শন করেছিলেন, সেটা 1903 খ্রিস্টাব্দে। এবং বিপ্লবী আখড়াতে সাক্ষাতের পর তার সঙ্গে তার সম্প্রীতি এবং পরিচয় হয়। ওই সময় তিনি বিএ পাশ করেছেন। যেমন বিদ্বান তেমন বুদ্ধিমান, অর্থাৎ এইগুলি দেবব্রত বসুর যেন একটা অ্যাট্রিবিউটস অফ দ্য ক্যারেক্টার, অর্থাৎ তিনি যেমন বিদ্বান তেমনি বুদ্ধিমান, তেমনি গান করছেন, বিএ পাশ করেছেন এবং কিছুদিন মনমতো চাটুর্যের টাউন স্কুলে শিক্ষকতাও করেছেন, সাংবাদিকতাও করেছেন বিপিন পালের নিউ ইন্ডিয়া পত্রিকায়। এই দেবব্রত বসু বৈপ্লবিক সংগঠনের এক পর্বে দেবব্রত মুখ্য নেতা ছিলেন, একথা তার সহকর্মীদের মুখে উচ্চারিত হলেও সেটা কিন্তু আমরা আজকে সত্যি সত্যি বিস্মৃত হয়ে যাই। অরবিন্দ বাংলায় আসার আগে গোষ্ঠী নেতা দেবব্রতই ছিলেন, তার সহকর্মী ভূপেন্দ্রনাথ আনন্দবাজার পত্রিকায় বারবার প্রকাশ করেছেন। এবং মফস্বল শাখা সমিতি থেকে কলকাতায় কেউ এলে প্রথমে দেবব্রতর সাথেই সাক্ষাৎ করতে হতো। তিনি প্রয়োজন বুঝলে প্রেসিডেন্ট পি মিত্রের সঙ্গে দেখা করিয়ে দিতেন। এবং 1904 সালে বাংলায় বিপ্লব আন্দোলনের প্রধান কেন্দ্র ছিলেন এই দেবব্রত বসু। ভূপেন্দ্রনাথ আরও জানাচ্ছেন, ভূপেন্দ্রনাথ দত্ত তিনি জানাচ্ছেন যে বৈপ্লবিক ভাবাদর্শ প্রচারের জন্য বাংলার বিপ্লবী দল ভারতের নানান স্থানে ভ্রমণ করে। যুগান্তর পত্রিকা আরম্ভের আগেই সে কাজ হয় এবং দেবব্রতই প্রথম উড়িষ্যায় সেটি শুরু করেছিলেন। দলে দেবব্রতর এমন গুরুত্ব ছিল যে 1905 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে এক বিখ্যাত নেতার পত্র নিয়ে যখন এক ব্যক্তি বাংলায় এসে সভাপতি পি মিত্রের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন পরবর্তী কার্যক্রমের ব্যাপারে ওই বৎসরে কাশীতে কংগ্রেসের সময় আমাদের তরফ থেকে দেবব্রত বসু তাহাদের দলের নেতার সহিত কার্যের আলাপ করেন। এই দেবব্রত ছিলেন দলের প্রধান তাত্ত্বিক নেতা, যাকে ভূপেন দত্ত প্রমুখ বুদ্ধিজীবীরা ভূপেন দত্ত প্রমুখ মানুষদের সংশয়ী প্রশ্নের উত্তর দিতে হতো। দেবব্রত বসুর মুখেই এরা শুনেছিলেন যে মস্তিষ্কশালী নেতারা অর্থাৎ ব্যারিস্টারের দল নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী, এমনকি দক্ষিণা পথ থেকে আগত অরবিন্দ ঘোষও সমাজতন্ত্রী। বাংলার ছোকরারা যেহেতু রাজা ফাজা মানতে গড়রাজি, তাই তাদের জন্য সাধারণতন্ত্রের ব্যবস্থা করতে হবে। বারীন্দ্র কুমার ঘোষ তিনি বর্ণনা করছেন, যখন আমাদের সার্কুলার রোড কেন্দ্রে ফাটল ধরে এলো তখন আড্ডাটি মন্দ জমেনি। আমাদের পরবর্তী আড্ডার প্রধান কেন্দ্রী দেবব্রত বসুও তখন এসে জুটেছেন। দেবব্রত স্থূলকায় বিরাট দেহ, অথচ সুর শিখ। তখনকার গ্র্যাজুয়েট হলেও পড়াশোনা ছিল তার অগাধ পাণ্ডিত্য। প্রাচ্য দর্শনশাস্ত্র ছিল অপূর্ব দখল। সোনার চশমা চোখে এক মনে ঘন্টার পর ঘন্টা বসে মানুষটির বক্তব্য শোনার ধৈর্যটি ছিল তার দেখার মতন জিনিস। তর্কে ধৈর্য কখনো হারাতেন না। উত্তেজনায় অধীর হতে তাকে কখনো আমরা দেখিনি। সবাই না জানলেও আমি জানতাম দেবব্রত ছিলেন অসাধারণ যোগী ও সাধক। দেবব্রতর ভগিনা সুধীরা ছিলেন ভাইটির মতন মহামনা তেজস্বী মেয়ে। সুধীরার বিপ্লবে অনুরাগ সম্পর্কে ভূপেন্দ্রনাথ দত্ত আমাদের জানিয়েছিলেন, কটকে প্রচারের জন্য দেবব্রত এবং তাহার ভগিনী সুধীরা অগ্রণী হইলেন। নলিনীকান্ত গুপ্তও লিখেছিলেন, তাঁর ভগিনী সুধীরাও আমাদের সুপরিচিতা ছিলেন, কারণ মেয়ে হলেও তিনি ছিলেন তার ভাইয়ের সহকারী অর্থাৎ বিপ্লবী কর্মী। সুধীরা নিবেদিতা বিদ্যালয়ে ভগিনী নিবেদিতার সহকারিণী ছিলেন এবং নিবেদিতার দেহান্তের পর বিদ্যালয়ের গুরুতর ভার তিনি বহন করেছেন। শ্রী মায়ের একান্ত স্নেহপাত্রী ট্রেন থেকে খোলা দরজায় পড়ে গিয়ে এর অকালে মৃত্যু হয়েছিল। ভূপেন্দ্রনাথের লেখাতে আরও জানা যায় যে তিনি এবং দেবব্রত বসু ইত্যাদির সঙ্গে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতভেদের কথা, এবং সেই লেখাতে জানা যায় যে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবব্রতর মতভেদের কারণ যতীন্দ্রনাথের কল্পিত চরিত্র দোষ নয়, যতীন্দ্রনাথের হামবড়াই ভাড়া নেতৃত্ব। অর্থাৎ এ যুগের মানুষ এত খাঁটি ছিলেন যে তারা এই হামবড়াই নেতৃত্ব কখনো পছন্দ করতেন না। এবং অরবিন্দ বাংলায় আগমনের পূর্বেই দেবব্রতই যে দলের অভ্যন্তরে কেন্দ্রীয় চরিত্র ছিলেন, সেটি বারীন কুমার
ঘোষ বলছেন যে আমার যতদূর স্মরণ হয় বাংলাদেশে দ্বিতীয়বার এসে দেবব্রতকেই আগে আমরা খুঁজে বার করি। দেবব্রতর বাড়ি বিপ্লবীদের মিলনস্থল ছিল এবং কেন্দ্রের অফিসও দেবব্রতর বাড়ির নিকট হওয়ায় ভাড়া বাড়িতেই সেটি স্থাপন করা হয়। বিপ্লবী দলে দেবব্রতর আগমন আগেই হয়েছিল এবং সেই সঙ্গে বারীন্দ্র বলছেন আমাদের পরবর্তী আড্ডার প্রধান কেন্দ্রই হচ্ছেন এই দেবব্রত বসু। অরবিন্দ দেবব্রতর নেতৃত্বকে কার্যত সমপর্যায়ে স্থাপন করে বারীন্দ্র কুমার লিখেছিলেন, নিজের চেয়ে কোনো দিক থেকে উপযুক্ততর লোক পেলে আমরা তখন সহজেই সানন্দ মনে তাকে আসন এবং কর্তৃত্ব ছেড়ে দিতাম। দেখুন, আমরা কর্তৃত্ব ছাড়তে চাই না, আমরা সবসময় নিজের থেকে উপযুক্ত লোক পেলেও কোথাও তার খুঁত বার করার চেষ্টা করি, কিন্তু সে যুগের বিপ্লবীদের মনে এত উদার ছিল যে সেইটি বারীন্দ্র কুমার ঘোষ লিখছেন যে নিজের থেকে উন্নততর কোনো লোক পেলেই আমরা তাকে আসন এবং নেতৃত্ব ছেড়ে দিতাম। দেবব্রত এইভাবেই নিজ গুণেই আমাদের উপর নেতৃত্ব নিয়েছিলেন। কিন্তু কি অরবিন্দ আর কি দেবব্রত, কারুর চাপ বা চালনা পীড়াদায়ক অসহনীয় ছিল না। নিরহংকার শিবতুল্য এই মানুষ দুটি শান্ত মৌন গাম্ভীর্যে আমাদের মাঝে হিমাচল শিখরের মতন থাকতেন। আমরা তাঁদের আড়ালে কাজ করতাম অন্তরের পাগল প্রেরণায়। নেতা দিতেন নির্দেশ সহাস্য অন্তরঙ্গতায়, যতটুকু একান্ত দরকার ততটুকুই। কাজের পরিপূর্ণ কর্তৃত্ব দিয়ে কাজ করিয়ে নেবার কৌশল তারা জানতেন। অর্থাৎ কাউকে দিয়ে কাজ করাতে গেলে পরিপূর্ণ কাজের কৌশলটা জানতে হয়। সেটা কি না, নির্দেশ ছিল সহাস্য অন্তরঙ্গ, খুব ক্লোজলি মিশে যেতেন এবং সহাস্য হেসে হেসে সেটি দিতেন, কোনো ডিক্টেটরশিপ নয়। এবং এই দেবব্রত বসু সম্পর্কে আরেকটি কথা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে বলছেন যে স্বদেশী আন্দোলনের আগে দেবব্রত আর আমি দেশভ্রমণে বেরোই দেশের লোকের কীরকম অবস্থা সেটা জানতে। আমাদের তখন প্রধান খাদ্য ছিল কলা। দেবব্রত ছিল খুব মিষ্টভাষী, সহজে অন্যদের দলে টানতে পারত এবং এই বৈপ্লবিক প্রচার এবং সংগঠনের নেতৃত্ব ছাড়াও দেবব্রত বসু, বারীন্দ্র কুমার প্রভৃতির সহযোগিতায় তারা ভারতবর্ষে এবং ভারতের বাইরে উগ্র বিপ্লববাদের বিস্ফোরণ ঘটিয়েছিলেন। যুগান্তর পত্রিকার তিনি অন্যতম প্রবর্তক ছিলেন এবং প্রথম পর্যায়ে দুই প্রধান লেখকের একজন ছিলেন। যুগান্তর পত্রিকা শুরু হয়েছিল 4 জনের দ্বারা। সেই 4 জন কে কে আমরা এগুলো আজকে আর জানি না, এই তথ্য আমাদের কাছে হারিয়ে গেছে। বারীন্দ্র কুমার, দেবব্রত বসু, ভূপেন্দ্রনাথ দত্ত এবং অবিনাশ ভট্টাচার্য। এবং এই যুগান্তর পত্রিকার জন্যই ভূপেন দত্তকে জেলে যেতে হয়েছিল এবং তখন কেউ জামিনে তাকে ছাড়তে যাননি। ভগিনী নিবেদিতা এই যুগান্তর পত্রিকার ভূপেন দত্তকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন জামিনদার হয়েছিলেন। সেই 4 জন হচ্ছেন বারীন্দ্র কুমার, দেবব্রত বসু, ভূপেন্দ্রনাথ দত্ত এবং অবিনাশ ভট্টাচার্য। পি মিত্রের গোপনে ধীরে চলো নীতির বিরুদ্ধে খোলাখুলি ফেটে পড়ো নীতির বিদ্রোহের ফল ছিল যুগান্তর। বারীন্দ্র আবার লিখেছেন 1906 সালের গোড়ায় পি মিত্র মহাশয়ের লাঠি খেলার ব্যর্থ পুনরাবৃত্তিতে আমাদের অরুচি ধরে এলো। আমি এবং দেবব্রত দেখলাম এ পন্থায় দাগাবুলো নয়, দেশ সশস্ত্র বিপ্লবের পথে এগোবে না। দেশকে সশস্ত্র অভিযানের মর্ম কথা বোঝানো দরকার এবং এতদিন 2-10 জন গুপ্ত প্রচারকের দ্বারা জনে জনে যে ভাব সঞ্চারিত করা হয়েছিল সে উপায়ও দ্রুত দেশের মন নতুন বিপ্লবতন্ত্রের অনুকূল করে শীঘ্র গড়ে তোলা সম্ভব নয়। এবং 27 নম্বর কানাইলাল ধর লেনে ছিল এই যুগান্তর পত্রিকার অফিস। দেবব্রত বসু এবং আমার লেখাই ছিল সম্বল, অর্থাৎ ওই বারীন্দ্র কুমার ঘোষ, তার লেখাই প্রথম যুগান্তর প্রেসে বেরোলো এবং মফস্বলে কেন্দ্রে কেন্দ্রে কর্মীদের মাধ্যমে বিক্রির জন্য পাঠানো হলো। এবং পরবর্তীকালে আরও অনেকেই যুগান্তর পত্রিকায় লিখেছেন। এবং এই বারীন্দ্র কুমারের লেখা ছিল অগ্নিবর্ষী এবং কিছুদিন পরে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তপ্ত লেখা লিখেছেন। এবং ভূপেন্দ্রনাথের লেখায় উগ্র সমাজতন্ত্র এবং কাঁচা ডিভিশন থাকতো তাও ধরে নেওয়া যায়, কিন্তু নানান সূত্রে প্রাপ্তে দেখা যায় লেখক হিসাবে সর্বদা প্রশংসা প্রাপ্ত হয়েছিলেন দেবব্রত বসু। তার অন্যতম ছদ্মনাম ছিল যোগা খ্যাপা
নলিনীকান্ত গুপ্ত লিখছেন, যুগান্তরের বৈশিষ্ট্য দিয়েছিল তাঁর এবং অর্থাৎ দেবব্রত বসুর এবং উপেন্দার লেখা। তার মন ছিল ধ্যানী, চিন্তাশীলের মন। তার চিন্তা ছিল বৈচিত্র্যময়, জ্ঞান ভূয়িষ্ঠ এবং অন্তর্দৃষ্টি অনুভূতি সম্পন্ন ছিল। এবং এই যুগান্তর পত্রিকার সবচেয়ে ভয়ানক এবং রচনাগুলোর প্রধানাংশের সঙ্গে দেবব্রত বসুর যদি যোগ থাকে, সেইগুলি অবশ্যই বিপ্লব আন্দোলনের ইতিহাসকে এগিয়ে দিয়েছিল। দেবব্রত বসুর রচনাগুলিতে বিবেকানন্দের চিন্তার প্রতিধ্বনি ছিল। বিবেকানন্দ যেখানে ভয়ঙ্করের উপাসনা করতে বলেছিলেন, নিবেদিতা যেখানে কালী দি মাদার গ্রন্থে সেই প্রতিধ্বনি, সেইখানে দেবব্রত বসুও স্বামী বিবেকানন্দের চিন্তাকে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ওই আকারে স্বামীজির চিন্তার একেবারে সমর্থনটি যেন এখানে দেখিয়েছিলেন। 1915 থেকে 17 খ্রিস্টাব্দে তার সম্পাদনাকালে প্রবুদ্ধ ভারতের সম্পাদকীয় মধ্যে তার পরিচয় রয়েছে। যুগান্তরে কিছুদিন লেখার পর দেবব্রত মনোরঞ্জন গুহ ঠাকুর তার নবশক্তিতে যোগদান করেন এবং নবশক্তি বন্ধ হয়ে গেলে একান্তে ধ্যান ভজন নিয়ে নিয়োজিত থাকেন। 1908 সালের মে মাসের গোড়ায় যখন এরা মানিকতলা বোমার আসামি হিসাবে জেলে গেলেন এবং চলমান পর্বতবৎ দেবব্রতকেও যখন গ্রেপ্তার করে যুগান্তরের সাথে সমস্ত সম্বন্ধ ত্যাগ করেছিলেন এবং তার প্রধান লেখক হয়েও তিনি সেই সম্বন্ধ ত্যাগ করেছিলেন এবং প্রথম থেকে তিনি যুক্ত হলেন ধর্মের সাথে এবং এই ধর্মই তার বিপ্লবকে সরিয়ে দিয়েছিল। ভবানী মন্দিরে ঠাঁই খোঁজার জন্য যখন তিনি ভারত ভ্রমণ করছেন, তখন সাধু সন্ধানে তার আগ্রহের কথা উপেন্দ্রনাথ আমাদের জানাচ্ছেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অতীব সুন্দরী যুবতী আত্মীয়া যখন কানাকানির বস্তু হয়েছিলেন, তখন সেই দাহ্য পদার্থ সম্পর্কে বারীন্দ্র কুমার বারবার বলেছেন, আমরা এক দেবব্রত ছাড়া আর কেউই জিতেন্দ্রীয় ভীষ্ম দ্রোণ ছিলাম না। দেবব্রতকে একান্ত ধর্মপথে টান দিয়েছিলেন এবং সেটি সম্পর্কে ভূপেন্দ্রনাথ বলছেন, জেলে অরবিন্দের সঙ্গে বাস করিয়া ধ্যান ধারণার দিকে দেবব্রত বসুর মতি যায় এবং উহারই ফলে পরবর্তী জীবনে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এবং বাংলার বিপ্লব প্রচেষ্টায় গ্রন্থে অনেক মন্তব্য রয়েছে। অরবিন্দের কাছে তিনি কলকাতার অন্যতম নেতা দেবব্রত বসুর তারিফ শুনেছেন, কিন্তু দেবব্রতর সঙ্গে আলাপে হেমচন্দ্র মুগ্ধ হয়েছিলেন, তার কথা বলার ভঙ্গি, মৃদু হাসি প্রমুখ। এবং হেমচন্দ্র কানুঙ্গ বিপ্লব দলে ঢুকে বহু পরিবর্তন এনেছিলেন। এগুলি ইতিহাস প্রসূত কথা এবং এই রাজনীতিতে ধর্মসঞ্চার এবং অলৌকিক শক্তি সম্পন্ন সাধুদের গভীর প্রভাব এই দেবব্রত বসুর জীবনে ফলেছিল। এবং ভূপেন্দ্রনাথ দত্ত আনন্দবাজারের একটি রচনায় দেবব্রত বসুর দুটি গান উৎকলন করেছিলেন। সেখানে বলেছেন যে তার একটি গান, কে এসো কে কেঁদেছ নীরবে, মার মুখ চেয়ে আত্মবলি দিয়ে সে মুখ উজ্জ্বল করিবে, বহুল প্রচারিত, কিন্তু অনেকেই জানে না যেটি দেবব্রত বসুর রচনা। দেবব্রত বসু মাতৃভূমিকে নীরবভাবে ভালোবাসতেন, সেই সঙ্গীতগুলি তাহার প্রমাণ। এবং সঙ্গীত রচনায় তার ছিল অসাধারণ ক্ষমতা। দেবব্রত বসুর স্বরচিত সঙ্গীত শ্রবণের অনেকগুলো স্মৃতিচিত্র এরকম যে একবার রঘুনাথ ব্যানার্জির সঙ্গে তিনি বিপ্লব প্রচারের জন্য উড়িষ্যা যাচ্ছেন। রাত্রিকাল আকাশে চাঁদ উঠেছে, তারা গঙ্গার মধ্যে দিয়ে স্টিমারে যাচ্ছেন। রুশ জাপান যুদ্ধে জাপানের জয়ের সংবাদে দেবব্রত স্বরচিত গান ধরলেন, দে মা অসি সন্তানে অক্ষম ভেবে, বল আর কত সবে অধবদনে কেন নীরবে বসি, দে মা অসি। তিনি বারবার বলছেন, অধবদনে কেন নীরবে বসি, গান্ডীব রচেছিলি যে মা অতীতে, শৃঙ্খল কিঙ্কিনি আজই বাজে গো মা হাতে। গান গাইতে গাইতে দেবব্রত বসুর দুগণ্ড অর্থাৎ চোখের জল ঝরে পড়েছিল। এবং আকার সদৃশ্য প্রাজ্ঞ এই দীর্ঘায়িত পুরুষ নিঃশব্দে অন্তর্মুখ হয়ে থাকতেন এবং মাঝে মাঝে বিতরণ করতেন তার যে জ্ঞান, তার যে অন্তরের প্রজ্ঞা। এবং সেই জন্যই তিনি ধর্মকে এত গভীরভাবে গ্রহণ করেছিলেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আরেকটি স্মৃতিচিত্র বলছেন, তুলে ধরছেন যে অনেক সময় সন্ধ্যার সময় আড্ডা বসত, সেটি আলিপুর জেলে। হেমচন্দ্র, উল্লাসকর, দেবব্রত কয়েকজনই বেশ গাইতে পারত।
কিন্তু দেবব্রত গম্ভীর পুরুষ, বড় একটা গাইতো না। অনেক পীড়াপিড়িতে একদিন তাহার স্বরচিত একটা গান আমাদের শুনিয়েছিল। ভারতব্যাপী একটা বিপ্লবকে লক্ষ্য করে তার এই গান রচিত হয়েছিল। তাহার সুরের এমন একটা মোহিনী শক্তি যে গান শুনিতে শুনিতে বিপ্লবের রক্তচিত্র আমাদের চোখের সামনে স্পষ্ট হতো। সেই গানটি কীরকম? দেবব্রত বসুর উঠিয়া দাঁড়ালো জননী, কোটি কোটি সুত হুঙ্কারি দাঁড়ালো, রক্তে আঁধারিল রক্তিম সবিতা, রক্তিম চন্দ্রমা তারা, রক্তবর্ণ ডালি, রক্তিম অঞ্জলি, বীর রক্তময়ী ধরা কিভা শোভিল। গানটা শুনতে শুনতে মানস চক্ষে বেশ স্পষ্ট দেখিলাম হিমাচলব্যাপী ভাবন্মত্ত জনসংঘ বড়া ভয়ের সিংহগর্জনে উঠেছে। পায়ের রক্তচরণ বেরিয়ে বেরিয়ে গগনস্পর্শী রক্ত শীর্ষ উত্তাল তরঙ্গ ছুটেছে। মনে হলো আমরা যেন সর্ববন্ধন মুক্ত, দীনতা, ভয়, মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না। বিবেকানন্দের রক্ত পুষ্প হাতে নিয়েই দেবব্রত বসু একদিন রণক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন। কয়েক বছর তারই উন্মাদনায় কেটেছিলেন বিপ্লবে। সেই সময় ধীরে ধীরে আরও একটি পুষ্প, তা বিবেকানন্দেরই, সেটি শুভ্র শ্বেত পুষ্প তার হৃদয়ে দল মেলেছিল। পরে কুরুক্ষেত্রের মহারথের মহাপ্রস্থান হলো হিমালয়। কারণ বিবেকানন্দের ধ্যানের হিমালয়ে মায়াবতীর অদ্বৈত আশ্রমে স্বামী প্রজ্ঞানন্দের সর্বশেষ সাধন ক্ষেত্র ছিল। জীবনের অন্তিম পর্ব শেষ 2 মাস কেটেছিল কলকাতায় মায়ের বাড়িতে, যেখানে তিনি 1918 সালের 20 এপ্রিল মহাসমাধিমগ্ন হন। এবং তাঁর যখন মহাপ্রয়াণ হন, সেই সময় উদ্বোধনের সম্পাদকীয়তে লেখা বেরিয়েছিল, তাঁহার এই অকাল দেহত্যাগে মিশন এবং সর্বসাধারণ কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হইল তা আমরা ভাষায় প্রকাশ করিতে অক্ষম। এই দেবব্রত বসু, যিনি বাংলার বিপ্লব আন্দোলনকে এত পুষ্টি দিয়েছিলেন, তেমনি রামকৃষ্ণ মিশনকে ভক্তিমার্গে পরিপুষ্ট করে দিয়েছিলেন তার অনবদ্য সঙ্গীত রচনার মধ্যে দিয়ে। তিনি সাধন করলেন এই হিমালয়ে, চলে এলেন মায়ের কাছে। বিবেকানন্দের আদর্শকে বুকে নিয়ে তিনি যেমন রণক্ষেত্রে নেমেছিলেন, তেমনি শান্ত সমাহিত হয়ে মায়ের কোলেই যেন ঢলে পড়লেন। অর্থাৎ এই যে ব্যক্তি মানুষগুলি, যাদের আমরা স্বামী প্রজ্ঞানন্দ বলে জানি, সঙ্গীত হিসাবে জানি, কিন্তু এই দেবব্রত বসু হারিয়ে গিয়েছিলেন। আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় শঙ্করী প্রসাদ বসু মহাশয় এই দেবব্রত বসুর যে লেখাটি আমাদের কাছে তুলে ধরেছেন, সেইটিই আজকে আমাদের অনুধ্যানের বিষয়। যেহেতু এই সৎকথায় প্রতিদিনের অনুধ্যান নানান চরিত্র সমাগমে পরিপুষ্ট, তাই দেবব্রত বসু তথা স্বামী প্রজ্ঞানন্দের চরণে এইটুকু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। তার বৈপ্লবিক সত্তাটি আমাদের কাছে তুলে ধরেছেন এই মহামান্য গবেষক। বিবেকানন্দ এবং সমকালীন ভারতবর্ষের ষষ্ঠ গণ্ডে এই বিস্তারিত বর্ণনাটি অধ্যাপক শ্রী শঙ্করী প্রসাদ বসু মহাশয় আমাদের জন্য করেছেন। তাকে ভক্তি বিনম্র চিত্তে প্রণাম জানাই এবং স্বামী প্রজ্ঞানন্দের চরণে তথা দেবব্রত বসুর চরণে প্রণাম জানিয়ে আজও একবার স্মরণ করলাম তাঁর পূর্ণ জীবন কথা। সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।